ডিভাইস, এই যে দূরে যারা আছে, যদি এই ডিভাইস না থাকতো তারা কি এই ক্লাস বুঝতে পারতো, শুনতে পারতো? তাহলে এটাও একটা শিক্ষা সহায়ক উপকরণ। ক্লিয়ার? তাহলে শিক্ষা সহায়ক উপকরণ বলতে কি বুঝি? প্রশ্ন, শিক্ষা সহায়ক উপকরণ বলতে আমরা কি বুঝি? শিক্ষা পদ্ধতি বা ক্লাস পরিচালনার জন্য যে সমস্ত সরঞ্জাম ব্যবহার করা হয় সেটাই শিক্ষা সহায়ক উপকরণ। ক্লিয়ার? শর্ট কথা বলতে হবে, অল্প কথায় বের মেরে নিতে হবে, বেশি বললে কি আড়াই যাবে। লেখার সময় তখন তোমরা সুন্দর করে সাজায়া যত ভালো করে লিখতে পারো আরো কি, ঠিক না? কিছু কিছু জিনিস আছে অল্প কথায় বেশি নিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে বললাম কি শিক্ষা সহায়ক উপকরণ বলতে কি বুঝি। তাহলে একটা ক্লাস বা একটা শ্রেণী পরিচালনার জন্য যে সমস্ত সরঞ্জাম ব্যবহার করা হয় সেটাই শিক্ষা সহায়ক উপকরণ। তোমরা বেঞ্চে বসছো, এটা একটা শিক্ষা সহায়ক উপকরণ, ঠিক না? তাহলে যে সমস্ত কিরকম, আমি প্রথমে আসি আগে কলমটা হাতে নিছি না, দেখছি কলমটা কাজ করে কিনা, ঠিক না? তাহলে যদি কাজ না করতো তাহলে বলতাম যে কলম তো কাজ করে না। তাহলে আমার শিক্ষা যা কি একটা ঘাটতি থাকতো না, সেটা ঘাটতি থাকতো। যাই হোক, শিক্ষা দানের পদ্ধতি আছে, শিক্ষাদানের পদ্ধতি আছে। যে পদ্ধতি কি? একটা আছে বক্তৃতার মাধ্যমে, নাকি? বক্তৃতার মাধ্যমে না, আচ্ছা, দেখে শুনে আর কি মাধ্যম, ওটা হচ্ছে মাধ্যম। যেমন আমি বক্তৃতার মাধ্যমে বলছি, মোবাইলের মাধ্যমে বলছি, ওরা অনলাইনের মাধ্যমে শুনছে, বুঝছে না? মাইকের মাধ্যমে আমি বলছি, ঠিক আছে? আচ্ছা, এখন পদ্ধতি, সেই পদ্ধতি শিক্ষা গ্রহণ আমরা কতটুকু করলাম, কিভাবে করব, বুঝাতে পারছি আমি? তাহলে কিভাবে করবো? এক নাম্বার হচ্ছে শুনে, এই যে আমি কথা বলছি তোমরা শুনছো, নাকি? আমি বললাম যে একটা কলম, এই যে এতটুকু মাথা লম্বা, মাথা কালো আছে, আর এক সাইডে সাদা, বা পিছনে আবার একটু কালো। তুমি শুন, তাহলে একটা হচ্ছে শুনবো, একটা আছে দেখে, তাহলে নিজের চোখে দেখলাম, তাহলে শুনলাম কত পার্সেন্ট? অল্প কিছু পাইলাম, নাকি? 20%, দেখলাম আর একটু পাইলো অভিজ্ঞতা, লাস্টে হাতে নাড়লাম, তাহলে কি পুরা 100% অভিজ্ঞতা হয়ে গেল, নাকি? বুঝতে পারছেন? সেই জন্য একটা পার্সেন্টেজ ভাগ করা থাকে, একটা এক এক ধরনের অনেকে বলে। তাহলে আমরা শিক্ষা সহায়ক কি পেলাম? উপকরণ। এক নাম্বার হচ্ছে উপকরণ, নাকি? দুই নাম্বার গেলাম কি পদ্ধতি, শিক্ষাদানের পদ্ধতি, নাকি? তারপর বললাম কি পদ্ধতি, তারপর 3 নাম্বার বললাম কি মাধ্যম, পদ্ধতি, তারপর হচ্ছে মাধ্যম, কোন পদ্ধতিতে আমরা শিক্ষা গ্রহণ করাবো। আচ্ছা, তারপরে কি বলছি আমি একটা, যে কিভাবে শিক্ষা আমরা গ্রহণ করব, কতটুকু কিভাবে এবং কতটুকু কিভাবে, বলছি না? তাহলে শিক্ষা গ্রহণ কিভাবে করি আমরা? দেখে, শুনে, তারপর দেখলাম
কত? ওয়ালাইকুম আসসালাম। 40% আমার বাইরে আছে নাকি? আবার হাতে ব্যালেন্স টানাম বাকি 30% আমার চলে যাবে। তো কত হলো? 100%। তাহলে শুনবে স্যার মিউট হয়ে গেছে, কিছু শোনা যায় না। স্যার মিউট হয়ে গেছে, কিছু শোনা যায় না, আমরা কিছু শুনতে পাই না তো। এখন পাচ্ছ? জি হ্যাঁ স্যার, হ্যাঁ এখন শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা বলছি কি কিভাবে শিক্ষা গ্রহণ করি আমরা লেকচার দিয়ে বক্তৃতা দিয়ে চলে গেলাম। তুমি যা বই পুস্তক বাংলায় যা হাতে নিলে না, দেখলাও না, শুনলেও না, তুমি এখান থেকে খালি শুনি চলে গেলা। ওদেরকে 100% তুমি শিক্ষা গ্রহণ করতে পারবা? পারবা না। তাহলে শুনলাম, লাস্ট আবার জিনিসটা এখানে যে সমস্ত তোমাদের স্টেজ আছে সেই স্টেজের উপরে যে সমস্ত যে শিক্ষাটুকু আমরা দেব, কিছু কিছু ক্ষেত্রে কি করবো? শুনবা, দেখবা এবং হাতে নাড়বা। তাহলে 100% ইনশাল্লাহ আমরা শিক্ষা গ্রহণ করতে পারবো নাকি? বুঝতে পারছি? আচ্ছা, তারপরে চলে গেল তোমার সমস্ত ক্লাস আমরা তোমাদের এবং সমস্ত জিনিসপত্র তোমাদের সামনে উপস্থিত করতে পারবো না। একটা ইঞ্জিন এখানে নিয়ে এসে উপস্থিত করতে পারবো নাকি? কিছু কিছু টুলস আছে যেটা আমরা উপস্থাপন করতে পারি। ছোটখাটো টুলস ছিল নাকি? কিছু কিছু টুলস বুঝো নাকি? ওইটা আবার পরে যাবো। আজকে সামনের দিকে অল্প আগাই, পরে ক্লাসের দিয়ে চেষ্টা করবো। যাই হোক, সমস্ত কিছু যেরকম কম্পিউটার এখানে আছে, কম্পিউটার আমরা দেখা যাবে, এটা চেয়ার আছে দেখা যাবে, কলম আছে দেখা যাচ্ছে, কিছু কিছু টুলস আছে সেগুলো আমরা উপস্থাপন করতে পারবো, কিন্তু সমস্ত কিছু আমরা কি উপস্থাপন করতে পারবো? পারবো না। এই জন্য বেশিরভাগ আমাদের কি করতে হবে? দেখানোটা কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখানোর চেষ্টা করব এবং যতটুকু সম্ভব ছবির মাধ্যমে সেটা আমরা চেষ্টা করব তোমাদের শিক্ষা দেওয়া। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে কি যে কোনো বিষয়ে কাজে যাওয়ার আগে সর্বপ্রথম একটা কথা আছে, সেফটি ফার্স্ট নাকি? মানে কি? সেফটি ফার্স্ট নিরাপত্তা প্রথমেই নিরাপত্তা, সেফটি নিরাপত্তা ফার্স্ট হচ্ছে প্রথম, সেফটি ফার্স্ট মানে প্রথমে নিরাপত্তা নাকি? বাংলা ইংলিশে যা কি উল্টা হয় না? হ্যাঁ, আমি ভাত খাই, ইংরেজি কি? আই রাইস। তাহলে এটা বাংলা বলো তো, কি বোঝানো বলো না? আমি ভাত খাই, ইংরেজি কি? আই রাইস। তাহলে আই রাইসের বাংলা করো, আমি খাই ভাত। রাইট? তাহলে সেফটি প্রথমে, নিরাপত্তা ফার্স্ট, পরে দিছে প্রথম, কিন্তু আমরা যখন বলবো যে প্রথমেই নিরাপত্তা, ইংলিশ কি? সেফটি ফার্স্ট। ঠিক আছে? বুঝতে পারছি? এই শিকারের পদ্ধতিটা চলে গেলাম। তারপরে এখন সর্বপ্রথমেই আমার কিছু কথা বলা উচিত ছিল, যেটা বলার আগেই যেহেতু শিক্ষাদান পদ্ধতির মধ্যে আমি চলে গেছি, প্রথমে তোমাদের পরিচয় নিছি, আমার পরিচয় তো দিন নাই দিছি, তো তোমরা তো জিজ্ঞাসাও করো নাই যে স্যার আপনার পরিচয়টা একটু কাইন্ডলি দেন, বলছো? বলো নাই, মাথায় আসেনি, মানে যে নতুন ক্লাস পাইছো, ক্লাসে আগ্রহ প্রকাশ করছো, আলহামদুলিল্লাহ।
সবাই একসাথে এই কথা তো আমরা শুনিনি, কি ঠিক ঠিক না? এগুলো কোনো শিক্ষক বলবে না, সিভিল কোনো শিক্ষক এগুলো বলবে না, ঠিক আছে? আমার পরিচয় হচ্ছে, আমি সিনিয়র অফিসার আফজাল, কোর অফ ইঞ্জিনিয়ার্স, রিটায়ার্ড পার্সন। আমার ট্রেড ছিল এই আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ার, মাস্টার অফ দ্য ট্রেড, কোর অফ ইঞ্জিনিয়ার্স। মানে কোর অফ ইঞ্জিনিয়ার্সে ইতিপূর্বে 29টা ট্রেড ছিল আমাদের সময়, এখন কয়টা আছে আমি বলতে পারবো না। যাই হোক, সেই 29টা ট্রেডের মাস্টার বলা যায়। একজন এই ট্রেডের লোক, সৈনিক, সে যে কোনো বিষয় সম্বন্ধে তার অভিজ্ঞতা ইনশাল্লাহ থাকে, তার মধ্যে কারো কম কারো বেশি। কেউ শিক্ষার প্রতি একটু আগ্রহ বেশি নেই, কেউ শিক্ষার প্রতি একটু কম নেই। আমার প্রথম থেকেই স্টুডেন্ট লাইফ থেকেই আমি 84 এসএসসি পাস করছি, 86-এ আইসি গোপালপুর কলেজ। বিএসসিতে ভর্তি হয়েছিলাম আমি আব্দুলপুর ডিগ্রি কলেজে। বিশেষ করে বেশি দিন ক্লাস করতে পারি নাই, হয়তো মাস 2 মনে হয়, কেবল আসছি আর গেছি কলেজের বারান্দায়। তারপরে বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তি, এখানে সার্কুলার দিয়েছে, আসছি, দাঁড়াই গেছি, হ্যাঁ। মানে তখন ছিল সহজ, রিটেন পরীক্ষা ছিল, প্র্যাকটিক্যাল যেগুলো ছিল সবগুলোতে ঠিক ছিলাম এবং সব কিছুতে ফিট। অ্যাপয়েন্টমেন্ট লেটার, তখন তো ওই যে কম্পিউটার ছিল নাকি, টাইপিস্ট মেশিন। আবার এক জায়গায় ভুল হলে মানে পুলুট মাইট ফার্স্ট করে একটা বাড়ি দিত, সংশোধন হতো, ঠিক না? যাই হোক, 87 ডিসেম্বরের সম্ভবত 21 তারিখ আমি সেনাবাহিনীতে ভর্তি হয়েছি এবং অ্যাপয়েন্টমেন্ট পাইছি। তারপরে তোমার 88 জানুয়ারির প্রথম থেকেই ট্রেনিং শুরু, আবার দীর্ঘ 30 বছর সার্ভিস করছি, ঠিক আছে? সার্ভিস করার পরে স্বেচ্ছায় আমি অবসর গ্রহণ, পরবর্তী নেক্সট প্রমোশন আউট হয়েছে, আমি বলছি পরবর্তী প্রমোশন আমি নেব না, স্বেচ্ছায় না নিয়ে অবসর গ্রহণ করছি অ্যাপ্লিকেশন দিয়ে, বুঝাইতে পারছি? তারপরেও অনেক জায়গা থেকে, অনেক ইনস্টিটিউট এবং অনেক কোম্পানি এবং অনেক জায়গা থেকেই আমাকে অফার করছে সার্ভিসের জন্য। আমি বলছি যে না, যেখানে মর্যাদা সম্পন্ন সার্ভিস, সেনাবাহিনী আমি মনে করি একটা মর্যাদা সম্পন্ন সার্ভিস, সম্মান, ঠিক আছে? সেই সার্ভিসেই আমি সার্ভিস করি নাই, তাহলে আবার কেন আমি একজন সিভিল সার্ভিসে আবার কেন যাব, ঠিক আছে? অনেকে মোটামুটি 40,000 45,000 এরকম বেতনের অফার দিছে। আমি বলছি যে যখন আমি সেনাবাহিনীতে ছিলাম 47-48 টাকা বেতনে, তখন আমি সার্ভিস থেকে রিটায়ার করছি, তাহলে আবার ওই বেতনে এখন যাবো। তারপরে যদি এসএম মাস্টার অফিসার হতাম, তাহলে 50+, মানে 50-এর উপরে বেতন হতো স্যালারি, সেখানে সার্ভিস করিনি। তারপরে অনেক অফিসার ছিল সেখানে, আমাকে প্রশ্ন করছে যে আপনি একজন কোয়ালিফাইড এসিও, আপনি কেন সার্ভিস করবেন? আপনাকে তো আমাদের দরকার, কিন্তু আমাকে দরকার আপনাদের স্যার, কিন্তু আমি আর মানে কভার করতে পারছি না, শারীরিক মানসিক একটা ব্যাপার আছে, আছে না? যাই হোক, সেখানে মোটামুটি অপারেশন নিয়ে করার মাধ্যমে মোটামুটি আমি চলে আসছি। আর বেশিরভাগ সার্ভিস আমার হচ্ছে সেনাবাহিনীর ইনস্টিটিউট, মানে এখানেই ইঞ্জিনিয়ার সেন্টার। এখানে বেশ দীর্ঘদিন আমি দেখি ফিল্ড ইঞ্জিনিয়ারিং যে ক্লাসগুলা, ওখানে আমি প্রশিক্ষক হিসাবে ছিলাম। তারপরে এপিজিএমসি আমাদের সময় ছিল,
ঠিক আছে। তারপর AFEGMC অ্যাডভান্স ফিল্ড ইঞ্জিনিয়ারিং কোর্স, সেখানে ছিলাম। তারপর PLC প্লাগ অন কোর্সে আমি ক্লাস নিয়েছি, ক্লাস চালাইতাম। তারপর হচ্ছে OBC অফিসারদের ক্লাস চালাইতাম, ঠিক আছে। জেসেসদের, এনসিসদের, তারপর নতুন যারা ভর্তি হতো রিক্রুট ট্রেনিং করতো তাদের ক্লাসও আমি নিছি দীর্ঘদিন। মানে সার্ভিসের 30 বছরের অর্ধেকই বলা যায় আমি ওখানে ইন্সট্রাক্টর হিসাবে। সিভিলে বলে মাস্টার শিক্ষক, আর ওখানে বলে প্রশিক্ষক, পার্থক্য এটাই। এখন আবার প্রশ্ন আসতে পারে যে শিক্ষক এবং প্রশিক্ষকের মধ্যে পার্থক্য কি, ঠিক না? শিক্ষক শুধু শিক্ষা দেয়, আর প্রশিক্ষক হাতে কলমে শিক্ষা দেয়। আমরা যে ট্রেনিং করাইছি আবার বলছি যে কলমটা এভাবে খুলতে হয়, এভাবে লাগাতে প্রত্যেকটা জিনিস হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। মানে কি থিওরিক্যাল ক্লাস এবং প্র্যাকটিক্যাল ক্লাস দুইটাই থাকে, বুঝতে পারছি। এই জন্য মোটামুটি অনেক আর্মিতে আদার আর্মস অন্যান্য কোরের, শুধু নট অনলি ফর ইঞ্জিনিয়ার কোর্স, আদার কোর্সেরও আমার অনেক ক্লাস আমি নিচ্ছি। অনেক স্টুডেন্ট ছিল তখন, এখনো হয়তো অনেক স্টুডেন্ট আছে, অনেকে সিনিয়র পর্যায়ে চলে গেছে, অনেকে অফিসারদের যারা ক্লাস নিচ্ছে আমি তারা অনেক কর্নেল ব্রিগেডিয়ার হয়েছে। আমার স্টুডেন্ট এখনো এই যে অনেক যে বাইরে আসে, তারা এখন আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে আসে, স্যার কেমন আছেন। যাই হোক, বেশিরভাগই মোটামুটি আমার আর্মি লাইফটা ছিল প্রশিক্ষক হিসাবে। আর একজন প্রশিক্ষকের অনেক কষ্ট, ক্লাস নিতে হয়, পাশাপাশি অন্যান্য যে সমস্ত কার্যক্রম থাকে সেনাবাহিনীর সেগুলো করতে হয়। এবং হচ্ছে যে ক্লাস নিলাম, পরীক্ষা নিলাম, পরীক্ষার খাতা কাটা, খাতা দেখা, রেজাল্ট ইয়া করা, মানে প্রচুর কাজ। কষ্ট না করলে কি সম্মান পাওয়া যায়? সম্মান পাওয়া যায় না। ওই জন্য কষ্ট করছি, সম্মান পাইছি। এবং মাঝে মধ্যে আমি চ্যালেঞ্জ করতাম। আমার কোর্স ছিল অনেকগুলো কোর্স। এটি কোর্সের প্রথম স্থান ছিল আমার, পিসিতে প্রথম স্থান ছিল, এটিটি, তারপর হচ্ছে সার্জন, আমাদের সময় সার্জন কোর্স না, আমাদের সময় এফিসি অ্যাডভান্স ফিল্ড ইঞ্জিনিয়ারিং কোর্স, সেটা প্রথম স্থান। জিওসির তরফ থেকে আমার চিঠি ইস্যু হয়েছিল, সেখানে আমি জিওসির ওখানে পুরস্কার আনতে গেছি। মানে প্রত্যেকটা কোর্সেই তখন ছিল তোমার ওই যে প্রাইজ বন্ড 500 টাকার, 1000 টাকা, তারপর বিভিন্ন প্রেস, এই সমস্ত মোটামুটি প্রতিটা কোর্সেই আল্লাহর মধ্যে প্রথম স্থানই বেশি। সেই জন্য যদি এখানে আমি এখান থেকে 3 বছর 4 বছর এখানে থাকা, দেখা যাচ্ছে 3 বছরের জন্য আসছি, সরকার নিয়ে আসছে আমাকে, 4 বছর পার হয়ে চলে গেছে, নেয় না। পরে যখন চাপ আসে আবার পাঠা দেয়, 2 মাস পর আবার কল করে নিয়ে আসে। মানে ইউনিটে সার্ভিস করতে পারিনি, বেশিরভাগই এখানে সার্ভিস। ইউনিটেও করছি মোটামুটি, বগুড়া চাকরি করছি, চিটাগাং করছি, ঢাকা করছি, যশোর অল্প দিন ছিলাম। সর্বশেষ 2000 কি বলে 94-95 তোমার ছিলাম হচ্ছে কুয়েতে, প্রায় 27 মাস কুয়েত মিশন করছি। ওখান থেকে আসার পরেই মোটামুটি এখানে ছিল, এখানে জয়েন করে এখানে পোস্টিং। ঠিক আছে, এই হচ্ছে আমার ক্যারিয়ার। বর্তমান মোটামুটি কোনো জবে নাই, আমার 2টা বিজনেস আছে। যেটা হচ্ছে মেডিসিন, মানে কোনো মার্কেটে দোকানে সাকিব মেডিকেল হল ফার্মেসি আছে, আর এই পাশে আর একটা ফার্মেসি আছে, সেটা হচ্ছে ইন্দ্রাণী উপরে, সেখানে ড্রাগ ইন্দ্রাণী ল্যাবরেটরিজ, ওই কোম্পানির আমি ডিলার।
এমপি আছে, তারা মার্কেট করে, তারা ইয়ে করে। আমার কাজ হচ্ছে ওখানে মজুদ রাখা। আর আজকে টুকটাক মানে ওইভাবে আমি সময় দিই না, নিজের স্বাধীন মতন আমি চলার চেষ্টা করি। নামাজ কালাম পড়ি যতটুকু পারি। এখন তো শেষ সময় না, আল্লাহর কাজ করে যেতে হবে। আর ওখানে কিছু পেশেন্ট আমি দেখি, সব ধরনের পেশেন্ট। তারপর আবার কিছু আবার সাইডেরও কিছু পেশেন্ট আমি দেখি, জিন টিন হ্যান ত্যান অমুক তমুক এরকম আছে। অনেক দূর থেকে রোগী আসে, বিভিন্ন জায়গা থেকে। মোটামুটি রংপুর, দিনাজপুর, ঢাকা, কালকে ফোন করছে কোথায় থেকে, নোয়াখালী, লক্ষ্মীপুর, এদিকে যশোর, বিভিন্ন জায়গায়। আল্লাহ হয়তো তৌফিক দেয় এবং আল্লাহ হয়তো উপকার করাই। আর ওইভাবে আমি সম্প্রচার করি না, এবং চেম্বার ব্যতীত বাইরে কোথাও আমি রোগী দেখতে যাই, বাড়িতেও যাই না, কোথাও। হচ্ছে আমার উদ্দেশ্য সেবা করা। আমি প্রেসক্রিপশন করি। আগে তো আমার একটা কোর্স করা ছিল, ফার্স্ট এড ট্যাগ, প্রাথমিক চিকিৎসা ক্যাডার। তারপরে আবার সিভিল ইঞ্জিনিয়ারিং উপরে একটা কোর্স করছি, তারপর আরএনপি একটা কোর্স করছি। এর পরিপ্রেক্ষিতে একটু রুগী টুগী দেখলে প্রেসক্রিপশন করি, আমি কোনো টাকা নিই না। প্রেসক্রিপশন করি, কোনো টাকা নিই। আমার চেম্বারেও লেখা আছে পরামর্শ ফি নেওয়া হয় না। মানে একটাই কথা, আমার মূল উদ্দেশ্য সেবা করা। গরিব অসহায় ওষুধপত্র কিনতে পারছে না, আমি তাকে ফ্রি ওষুধ দিই। বুঝতে পারছি। এই ছিল আমার পরিচয়। পরবর্তীতে ক্লাসে কটা বাজে 40, পরবর্তী ক্লাসে আবার আলোচনা